দরদ দেখেছো? ভালো লেগেছে? ভাই ভাল লাগছে, তবে সিনেমা না, দুলু মিয়ারই বেশি ভাল লাগছে। মামুন দরদ ডুবে নাই, মামুন ইন্ডাস্ট্রিটা ডুবে গেছে। তুমি যদি শালা ডিরেক্টর ভালো হইতা, তুমি আগে ছবি বানাইতা, তুমি আগে রান্দাটা ভালো দিতা, তারপরে মানুষের দাওয়াত দাও। 10 মিনিট পর পর আপডেট দিছো, মনে আছে মামুন? আজকের এই ভিডিওটা আমি দুইটা পার্টে ভাগ করেছি। একটা পার্ট সিম্পল, যে আমরা দরদের কাছে কি প্রত্যাশা করেছিলাম, আর আরেকটা পার্ট হচ্ছে আমরা আসলে দরদের কাছে কি পেয়েছি। দরদের কাছে আমাদের প্রত্যাশাটা ছিল আসলে এতটুকু, দরদ থেকে আমরা পেয়েছি এতটুকু, কিন্তু দরদে একটা হাইপ, একটা ক্যারেক্টার জন্ম দিছে, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে দুলু মিয়া। সেই দুলু মিয়ার হাইট এটা ছাড়িয়ে অনেক দূর। শুধু খারাপ লাগছে, এত বড় একটা মেগা প্রজেক্ট, এত বড় একটা ব্লকবাস্টার প্রজেক্ট, এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র অপরিপক্ক স্ক্রিন প্লে, ডিরেকশন, মেধার তুলনা, মানে অনন্য মামুন তুলনায় প্রজেক্টটা এত বড়, এত বেশি বড় হয়ে গেছে যে সম্ভবত সেই প্রজেক্টের ভার মামুন দেবে গেছে। মামুনের দেবে যাওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির। এই যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বললাম, কোথাকার বললাম, কেন বললাম? কারণ প্রযোজক তার চাহিদা মতো টাকাটা পাবে না। প্রায় 2 বছর ওয়েট করেছে মামুন এই প্রজেক্টটার জন্য। এই প্রজেক্টের প্রডিউসার যদি টাকা না পায়, তাহলে আরেকটা দুলু মিয়ার কিভাবে জন্ম হবে, আরেকটা তুফানের কিভাবে জন্ম হবে, আরেকটা রাজকুমারের কিভাবে জন্ম হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট বাণিজ্যিক ছবি বাণিজ্য করতে হবে। বাণিজ্যিক ছবিতে শুধুমাত্র একটা ক্যারেক্টার, একজন মানুষ যদি বেরিয়ে আসে, আর যদি টাকা না আসে, তাহলে সেই প্রজেক্ট আসলে ডেড। দরদের এই মুহূর্তে রেকর্ড কি, স্ক্রিনের অবস্থা কি, কালেকশন কি, এটা এখন সবার জানা। আর তাই আজকে দরদ রিলিজের প্রায় 4-5 দিন পরে দরদ নিয়ে কষ্টের কথা বলতে এসেছি, দরদ নিয়ে হতাশার কথা বলতে এসেছি। ঠিক একইভাবে দরদ নিয়ে কিছু পাওয়ার যে আনন্দ, সেটাও ভাগ করতে এসেছি। বন্ধুরা আসেন, প্রথম থেকে আমরা যে শুরু করি, দরদে প্রত্যাশা। দরদে আমরা কি চেয়েছি, দরদ থেকে আমরা আসলে কি পেয়েছি। আমরা যদি দরদ গল্পটাকে দেখি, তো দরদ হচ্ছে এই মানে দরদ যখন রিলিজ হওয়ার কথা ছিল, বা দরদ যেই সময় শুটিং করার কথা ছিল, তখন দিস ইজ দ্য মেগা প্রজেক্ট। এমন একটা প্রজেক্ট যে সবাইকে কাঁপিয়ে দিয়েছিল, ভাসিয়ে দিয়েছিল, একদম মানে পুরা তুফান, পুরা ভূমিকম্প, পুরো একটা ঝড় বয়ে গিয়েছিল। এই মেগা কাস্টিং এ যারা যারা অভিনয় করেছেন, যারা প্রত্যেকটা, বিশেষ করে আমির সিরাজি বাংলাদেশ থেকে অভিনয় করেছেন, বাংলাদেশ থেকে ইন্তু অভিনয় করেছে, বাংলাদেশের থেকে আরো 2জন ওনাদের একটু কম পরিচিত ওনারা কাজ করেছেন, শাম্মী, এলেনা শাম্মী, এবং আমাদের যে সেকেন্ড নায়িকা যিনি ছিলেন তিনি কাজ করেছেন। প্রত্যেকের মুখে ছিল যে মাইন্ড ব্লোয়িং গল্প, ইটস এ মাইন্ড ব্লোয়িং স্টোরি। প্রত্যেকটা আর্টিস্ট তার কাজটা ভালো করেছে। প্রত্যেকটা আর্টিস্ট যে যার অবস্থানে যা দরকার ছিল তা করেছে। সম্ভবত বাংলাদেশের এই ছবিতে বা অনন্ত জলিলের 2-1টাতে, আমার মনে নেই অনন্ত জলিলের ছবিগুলি, আমি মনে এটাতে আমরা দেখলাম ভ্যান, হ্যাঁ, এটাতে আমরা দেখলাম আর্টিস্টের জন্য আলাদা, সম্ভবত ওইটা একটা জোন ছিল, ওই জোনে শুটিং এর জন্য ওগুলি ভাড়া করা হয়েছিল। এগুলি সব ঠিক আছে। দরদের যে গল্পের বিন্যাস, গল্পটাকে যে পাওয়া, হ্যাঁ, গল্পটাকে এই মানে সবচেয়ে বেশি জায়গা, মানে পাওয়ার জায়গাটা হচ্ছে আসলে দুলু মিয়া। ফর গডস সেক,
দুলু মিয়া ক্যারেক্টারটা যে কোনো আমাদের নায়করা করলে, যারা বা অভিনেতারা করলে, যে কোনো অভিনেতা, ট্রাস্ট মি, সে ওই সিনেমার বা ওই ইন্ডাস্ট্রির মানে মধ্যমণি হবে। আর এইখানে হচ্ছে শাকিব খান একটা ভেরি ভেরি লাকি গাই, বিকজ প্রিয়তমাতে সে মানে শাকিব খানের দ্বিতীয় ইনিংস যদি আমরা শুরু করি, দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল আসলে প্রিয়তমা দিয়ে। প্রিয়তমার পর দরদ রাজকুমার, এটা তারপর অন্যান্য যেসব ছবিগুলো আসছে। বাট এই 4-5টা সিনেমায় শাকিব খানকে সামনে রেখে যখন স্ক্রিপ্ট লেখা হয়েছিল, সো স্ক্রিপ্ট রাইটার মানে সর্বোচ্চ মেধাটা সেখানে ব্যয় করেছে, কারণ জানে এখানে আসলে শাকিব খান আছে। এই ছবি নিয়ে এত বেশি প্রত্যাশা ছিল আমাদের লিপু ভাই। এই ঈদ ছাড়াও এই দেশের এই চরম সময় উনি দাম হেঁকেছেন 4 লাখ 5 লাখ করে এক এক হলে। এমজি চেয়েছেন, রেন্টাল, হাই রেন্টাল, এবং অডিয়েন্স সেই হাই রেন্টালের গল্প শুনেছে, আমাদের প্রদর্শকরা শুনেছে, আমাদের হল মালিকরা শুনেছে, এবং সেই টাকা তারা দিয়েছে এই অভাবের বাজারে। শাকিব খানকে নিয়ে গেছে বিভিন্ন গ্রামে গঞ্জে, হ্যাঁ, সব জায়গায়। বাট এই বাটটাই হচ্ছে আসলে আমাদের অপ্রাপ্তির জায়গা। তাহলে দরদ থেকে আমরা যদি ওই যে বললাম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, দরদ থেকে আমরা কি পেলাম? দরদ থেকে আসলে আমরা দুলু মিয়া পেলাম। দরদ থেকে আমরা আসলে একটা অনন্য শাকিব খানকে পেলাম। অনেকে বলছিল যে তুফান একটা মাস্টার পিস, ডেফিনেটলি মাস্টার পিস। অনেকে বলছিল রাজকুমার একটা মাস্টার পিস, ডেফিনেটলি মাস্টার পিস। অনেকে প্রিয়তমার বিষয়ে যদিও এইভাবে আসে নাই, কারণ ওটা বললাম সেকেন্ড ইনিংসের ফার্স্ট ছবি। বাট দরদ ইজ অ্যানাদার থিংস। দরদে যেই ডবল ডাইমেনশন ক্যারেক্টার, আমরা এটাকে বলি যে একই সত্তার, একই মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন পার্সোনালিটি, যদি এটা সেরকম না, আমরা যেটা অপরিচিত, হ্যাঁ, ইন্ডিয়ান যে তামিলের যে ছবিটা দেখেছিলাম, যে একটা মানুষের মধ্যে 4-5টা রকম পার্সোনালিটি আছে, বাট এইটাতে কিন্তু সেটা না। এটাতে কি আছে? এটাতে আছে হচ্ছে শাকিব খান কেন্দ্রিক একটা, যেটাতে মেন্টাল ডিসঅর্ডার বা এরকম একটা ব্যাপার, হ্যাঁ, শর্ট টাইম ডিসঅর্ডার, বা একটা খুব রহস্যময় কিলার, যে নিজেকে পাগল বলেছে, যে নিজেকে বউ পাগল বলেছে, যে বউর জন্য সবকিছু করতে পারে, কিন্তু তার মাথায় ছিল অন্যটা, যেটা শেষ একদম লাস্ট সিনে যখন শাকিব খান হাসিটা দেয়, তখন কিন্তু আমরা চোখ টিপ দেয়, তাই না? একটা চোখ টিপ আছে, ওই চোখ টিপি কিন্তু আমরা বুঝে যাই। এবার আসেন দরদের নিয়ে আমাদের প্রত্যাশা যে ছিল, তা প্রাপ্তিটা কি? দরদ জঘন্য একটা সিনেমা ছিল ফার্স্ট হাফ, একেবারেই এঙ্গেজিং ছিল না, একেবারেই না। আপনারা যদি রাজসন ছবিটা আবারও দেখেন, আপনারা যদি এরকম ক্রাইম থ্রিলার ছবিগুলি দেখেন, আপনারা যদি এরকম মেন্টাল ডিসঅর্ডার বা সাইকো কিলার গল্পগুলি দেখেন, অবশ্যই আপনারা দেখবেন যে প্রথমে এমন একটা কিছু হয়, যে এমন একটা কিছু মানুষ খুঁজতে থাকে, ও আচ্ছা এইটা না এইটা, এইটা না এইটা। মামুন তার স্ক্রিপ্টে অনেক সময় নিয়েছে প্রথম হাফে, কারণ প্রথম হাফে সাকিবের ওই ক্যারেক্টার, সাকিবের আসলে আমরা কখন সাকিবকে মানে অন্যরকম লেভেলে দেখলাম, যখন আমরা ওই যে ফাইট সিনে গেলাম, যেখানে ওই যে বেবিটিক্সের মধ্যে একটা কাগজ রেখে যায়, সেখানে ও যায়, সেই যাওয়ার পর ওখানে একটা ফাইট হয়, মিষ্টি খাওয়ার ব্যাপারগুলি আসে, ওই যে ফাইট সিনটা ওইখানে যখন আমরা দেখলাম, তখন কিন্তু আমরা আসলে শাকিব খানকে এই যে মেন্টাল ডিসঅর্ডারের যে অভিনয়ের জায়গাটা, সেটা আমরা ফাইন্ড আউট করতে শুরু করলাম। এই যে ফাইন্ড আউটটা করলাম আমরা, এই ফাইন্ড আউটটা আমাদের এত বেশি লং টাইম সময় নিয়েছে, যেটা সাধারণ অডিয়েন্স সাইকো থ্রিলার এই টাইপের গল্পের জন্য আমাদের যেই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট দরকার, যেই পরিমাণ গল্পের গাঁথনি দরকার, এই গল্পটা সেরকম না।
আনফরচুনেটলি যখন এই গল্পটা সেই গল্পটা হয়ে ওঠেনি, তখন ফার্স্ট হাফ মানে ফার্স্ট 1 ঘন্টা 20 মিনিট যদি একজন অডিয়েন্স মন মতো গল্প না পায়, এঙ্গেজিং গল্প না পায়, টুইস্টিং না পায়, এন্টারটেইনিং না হয়, তাহলে সে কেন 1 ঘন্টা 20 মিনিট পরে ওয়েট করবে ঝলক দেখার জন্য? ঝলক শুরু হবে ফার্স্ট সিন, সেকেন্ড সিন, থার্ড সিন, দেন একটা রিলিজ, দেন আবার ঝলক, আবার ঝলক, আবার। আপনারা যদি ইন্ডিয়ান, তামিল, কোরিয়ান ছবিগুলি দেখেন তাহলে কিন্তু এরকমই দেখবেন। এবং মামুন ট্রাই করছে, হি ইজ দ্য বেস্ট ট্রাই করতে, যে সম্ভবত আমাদের মালেক আফসারি ভাইয়ের একটা কথা খুব ভালো লাগছে, যেটা হচ্ছে যে মালেক আফসারি ভাই ব্যবসা আলাদা, ডিরেকশন আলাদা। ডিরেকশনের মধ্যে ব্যবসা ঢুকাইয়া দিও না মামুন, এই কথাটা মালেক আফসারি সাহেব তার ভিডিওতে বলছে। উনি ভালোভাবে বলছে, ভদ্রভাবে বলছে। মানে আমি কইলে তো ওরে মানে কি করে নাই সে এই সিনেমাটার জন্য, এই প্রডিউসারদেরকে ফকির বানায় ফেলছে। মিনিমাম তার ফ্লাই ছিল এই লাস্ট 1.5 বছরে অন্তত 100 বার ফ্লাই করছে, দুবাই, শ্রীলঙ্কা, মালদ্বীপ, হংকং, এইখানে সেইখানে। ইন্ডিয়াতে গেছে তো মিনিমাম 40 বার, কাজের জন্য না, কাজ ছাড়াই। তার ঘুরতে গেছে, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, সাকিবের প্রোগ্রামে গেছে, মেকআপে গেছে, গানে গেছে, এডিটে গেছে, যে দুবাইতে এই করব, ওইখানে এই করব। ভাই সবার কাজ তুমি একা পারবা না, তোমাকে এটা বুঝতে হবে। তুমি এখানে ডিরেকশন দিছো, ওইখানে আবার ফেসবুকে আইসা করছো, আপডেট দিছো। ওই বেটা, তোর ফেসবুকে আপডেট দিতে কইছি আমরা? তুই সিনেমাটা ভালো করে বানা, তোর আপডেট দিতে হবে না তো। রায়হান রাফি 2 মাস সময় পাইছে, 2 মাসে একটা নিখুঁত ছবি করছে। সেই ছবিতে আমরা আরেকটা শাকিব খানকে পাইছিলাম, ওইকে আপডেট দিছে 10 মিনিট পরে পরে, 15 মিনিট পরে পরে। আজকে বিকেল 3টায় আসিতেছে, 4টা বেজে গেছে খবর নাই। আজকে সন্ধ্যা 7টায় আসিতেছে, রাত 9টা বাজছে খবর নাই। আবার এসে বলছে সাকিব খানের এগুলি হলো পাগল। সাকিব খানের ভক্তরা তোমারে যে মারে নাই মামুন, সাকিব খানের ভক্তরা তোমারে যে মারে নাই, এটা মামুন তোমার ভাগ্য। তুমি একটা প্রডিউসারকে পথে বসায় দিছো। যতগুলি লোক 3 লাখ, 4 লাখ, 2.5 লাখ দিয়ে সিনেমাটা নিচ্ছে, টাকা তুলতে পারে নাই। 2 সপ্তাহে তারা টাকা তুলতে পারবে না। গ্রামেতে ছবি চলবেই না। তোমার মাল্টি ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডারের সাইকোথ্রিলার গল্প এইরকম ফার্স্ট হাফে কিছুই নাই। মুড়ি মোয়া খাওয়াইয়া দিয়া তুমি কইলা যে শেষে যে তুমি 5 স্টার আনলা, পরে যে বিরিয়ানি আছে এটা আমি জানুম কেমনে? আমার তো হিংস দিয়া রাখবা তুমি। মামুন দরদ ডুবে নাই, মামুন ইন্ডাস্ট্রিটা ডুবে গেছে। তোমার মতো একটা ফালতু মেন্টালিটির পোলা, তুমি শালা ডিরেক্টরই ঠিক না। তুমি যদি শালা ডিরেক্টর ভালো হইতা, তুমি আগে ছবি বানাইতা, তুমি আগে রান্দাটা ভালো দিতা, তারপরে মানুষকে দাওয়াত দাও। 10 মিনিট পর পর আপডেট দিছো, মনে আছে মামুন? এগুলি মানুষ করে? কেউ করছে? তোমার রেঞ্জ যেটুকু ওইটুকু থাকো মামুন, তোমার যে এইটুকু রেঞ্জ ওইটুকু থাকো। বাংলাদেশে আর কেউ কোনোদিন সাহস করবে না ইচ্ছাটা সিনেমা বানাইতে, কোনোভাবেই না। আর তুমি মামুন আজ পর্যন্ত যত সিনেমা বানাইছো, বলো যে ওই একটা সিনেমা তোমার ওয়েল মেড ছিল। কারণ ওই যে ধান্দা, ওই যে বাণিজ্য, এত বাণিজ্য ভালো না মামুন। তুমি এই ছবিটা মনোযোগ দিয়ে বানাইতা, টুইস্টিং গুলি বলতা, তোমার ওস্তাদের সাথে শেয়ার করতা। ইন্ডিয়ায় তুমি 200 বার গেছো, 200 বার ইন্ডিয়ান একজন স্ক্রিপ্ট রাইটারকে নিতার সাথে নিয়ে মালটা বানাইতা, বানায় মালটা ছাড়তা, মানুষের মুখে মুখে থাকতো।
যে রায়হান রাফির একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আমরা পাইছি মামুন রে, আর আমরা মাথায় নিয়ে নাচতাম। কি করলা? এত দান্দা করো না মামুন, এত দান্দা ভালো না। দান্দার লিমিটেশনস আছে। কত দান্দা করতে চাও ভাই?